সিএসসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদ প্রকরণের উপরে 10 নম্বর লেকচার এটি। এই লেকচারে আমরা বর্তমান কাল নিয়ে কথা বলবো। যারা 9 নম্বর লেকচারটা দেখে আসেন নাই, দয়া করে একটু দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশন অংশের লিংক দেওয়া থাকবে। বর্তমান কালের 3টা ধরন আছে: সাধারণ বর্তমান কাল, নিত্যবৃত্ত বর্তমান, ঘটমান বর্তমান এবং পুরাঘটিত বর্তমান। তো আমরা প্রথমে ঘটমান বর্তমান এবং পুরাঘটিত বর্তমান এই দুইটা বিষয় বুঝবো। এরপরে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান বুঝবো। এখানে ঘটমান বর্তমান কাল খ নম্বরে দেওয়া আছে। আপনি এই মুহূর্তে কি করতেছেন? আমাদের ভিডিওটা দেখতেছেন। আমাদের ভিডিও কিন্তু দেখা শেষ হয়নি। এই যে ঘটনাটা ঘটতেছে, এটাই হচ্ছে ঘটমান বর্তমান কাল। ঘটমান মানে চলমান, যেটা ঘটতেছে। আর বর্তমান তো আমরা বুঝি এই এখন। বইয়ের উদাহরণ দেখি, হাসান বই পড়ছে, মানে হাসান এখনো বই পড়তে আছে, তার পড়ার কাজটা শেষ হয়নি। আবার বলতেছে নীরা গান গাইছে, মানে নীরার গান গাওয়া এখনই শেষ হয়নি। হয়তোবা আপনার আম্মু এখন রান্না করতেছে, আপনার আম্মু কিন্তু রান্না শেষ করেনি, রান্নাঘরে এখনো কাজ করতেছে। তো এই যে আমি বাক্যগুলো বললাম, এই প্রত্যেকটি বাক্যই হচ্ছে ঘটমান বর্তমান কাল নির্দেশ করতেছে। তো আশা করি বুঝতে পারবেন, এটা খুবই সহজ। ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ, বিশিষ্ট প্রয়োগ মানে হচ্ছে স্পেশাল প্রয়োগ, যেগুলাকে একেবারে হুবহু ব্যাকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় না বা একটু বিচ্যুতি লক্ষ্য করা যায়। এখানে বলতেছে বক্তা বললেন, এখান থেকে শুরু হয়েছে বাক্যটা। শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে। একটা দেশে অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে এবং আগুন জ্বলছে চারদিকে, এরকম আর কি। তো বিষয়টা এরকম না যে আগুন এই যে জ্বলা শুরু হয়েছে সেটা 24 ঘন্টা 48 ঘন্টা বা এরকম একেবারে সব সময় জ্বলতেছে। তার মানে হয়তোবা কোনো একটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আবার 2 দিন পরে আরেকটা জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেখানে আগুন জ্বলতেছে, এরকম আর কি। এখানে কোনো একজন ব্যক্তি আরেকজনের কথাকে হুবহু উদ্ধরণ চিহ্নের মধ্যে রেখে প্রকাশ করতেছে। তো আমরা যখন উক্তি পড়ব বা উক্তির পরিবর্তন পড়ব, সেখানে এই বিষয়গুলো ব্যাখ্যা করা হবে। তো ইংরেজিতে আমরা যারা ন্যারেশন করে থাকি, যে ন্যারেশন চেঞ্জ করি, তারা খুব ভালোভাবে বুঝি যে উদ্ধরণ চিহ্ন বা ইনভার্টেড কমার ভেতরে বক্তার কথাকে হুবহু নিয়ে আসা যায়। দুই আছে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে। এই বাক্যটা যখন আপনি পড়বেন, তখন মনে হবে যে এটা তো ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল মনে হচ্ছে, বা ভবিষ্যৎকাল ব্যবহার করে এই বাক্যটা প্রকাশ করা উচিত ছিল। তারপরেও যখন এটাকে একটু জোর করে বর্তমান কালে এবং বর্তমান কালের ঘটমান বর্তমান কালে প্রকাশ করা হচ্ছে, এই জন্য এটাকে বিশিষ্ট প্রয়োগ বলা হচ্ছে। তো কখন আপনি করবেন? যেটা একেবারে নিকট ভবিষ্যৎ বা সম্ভাবনা প্রকাশ করবে, মানে খুবই কাছে, এবং সেটা অনেকটা নির্ধারিত হয়ে গেছে, ডেট বা দিন তারিখ এরকম, তখন আপনি ঘটমান বর্তমান কাল ব্যবহার করবেন। যেমন বলছে চিন্তা করো না, কাল ই আসছি, মানে আগামীকালকে আসছি, তারিখটা নির্ধারিত হয়ে গিয়েছে। আপনি যদি বলেন যে আগামী মাসে লন্ডন যাচ্ছি, তার মানে সামনের মাস, এই তারিখ বা একটা মাস ফিক্স হয়ে গিয়েছে। তখন বলতে পারেন যে আগামী মাসে আমি লন্ডন যাচ্ছি। তো এইভাবে ভবিষ্যতের ঘটনা, যেটাকে বলে নিকট ভবিষ্যৎ বা নির্ধারিত হয়ে গিয়েছে, এরকম ভবিষ্যতের ক্ষেত্রে ঘটমান বর্তমান কাল ব্যবহার করতে পারেন। এরপরে আছে পুরাঘটিত বর্তমান কাল। এটা খুবই সহজ। ধরুন সকালবেলা আপনি ভাত খেয়েছেন পেট ভরে, 10টার দিকে আপনাকে বলতেছে কেউ একজন এসে, চল নাস্তা করি। আপনি কি বলবেন? আপনি বলবেন যে নাস্তা করেছি। খেয়াল করুন, নাস্তা করার কাজটা আপনি কিন্তু শেষ করেছেন একটু আগে, কিন্তু আপনার পেটের মধ্যে এখনো ভাত আছে। এই জন্যই আপনি বলেছেন নাস্তা করেছি। মানে একটা কাজ শেষ হয়ে যাবে আগে, কিন্তু তার ফলাফল বর্তমান থাকবে, মানে ফলাফল এখনো থাকবে, এরকম বোঝালে পুরা ঘটিত। পুরা মানে অতীত, ঘটিত মানে ঘটেছে, এরকম আর কি। তো আমরা বইয়ের উদাহরণ দেখি, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আপনি ক্রিয়াগুলোকে একটু লক্ষ্য রাখবেন কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং অর্থটা বোঝার চেষ্টা করবেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনার মনের মধ্যে আনন্দটা এখনো আছে, আপনার পরিবার হয়তোবা এখনো খুশি বা আনন্দ উদযাপন করতেছে। এই জন্যই এই বাক্যটা এভাবে লেখা হয়েছে। এরপরের বাক্য, এতক্ষণ আমি অঙ্ক করেছি। আপনার আম্মু এসে বলতেছে, এই পড়ালেখা করতেছিস না কেন, চুপচাপ বসে আছিস কেন? তখন আপনি উত্তর দিচ্ছেন, এতক্ষণ আমি অঙ্ক করেছি।
তার মানে এতক্ষণ যেহেতু অঙ্ক করতেছে, আমার একটু রেস্ট দরকার, আমার মাথার মধ্যে এখন অঙ্ক ঘুরতেছে, চোখের সামনে ভাসতেছে, তার মানে অঙ্ক করার কাজটা আমি শেষ করে ফেলেছি একটু আগেই, কিন্তু তার প্রভাবটা আমার মধ্যে এখনো রয়ে গিয়েছে। আপনি যদি একটা বাক্য বলেন এইভাবে যে আমি আঘাত পেয়েছি, আঘাতটা একটু আগে পেয়েছেন, কিন্তু আঘাতের যে ব্যথা কষ্ট সেটা এখনো অনুভব করতেছেন, এরকম যখন হবে তখন পুরা ঘটিত বর্তমান কাল ব্যবহার করে সেই বাক্যগুলোকে প্রকাশ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে বা পরিষ্কার ধারণা থাকে, তাহলে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান বোঝাটা আমাদের জন্য খুবই সহজ হবে। তো প্রথমে বলতেছে সাধারণ বর্তমান, এখানে এক দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, আবার এখানে ক দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, মানে বোঝাচ্ছে যে আলাদা। কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম বা ব্যবহার করে প্রকাশ করা হয়েছিল। কেন যে এইভাবে করা হয়েছে আমি জানি না। তো অনেকে বলে থাকে যে সাধারণ বর্তমান এবং নিত্যবৃত্ত বর্তমান একটু আলাদা। তো কিভাবে আলাদা আমি একটু ব্যাখ্যা করতেছি। এখানে বলতেছে সে ভাত খায়, খেয়াল করুন। প্রথম লেকচারে আমরা বলেছিলাম একটা কাজ যখন 3 কালেই বিস্তার হবে, ধরুন সে ভাত খায়, এটার মানে কি সে আগেও ভাত খেত, এখনো সে ভাত খায় এবং ভবিষ্যতেও তার ভাত খাওয়ার সম্ভাবনা আছে বা খাবে, এরকম আর কি। তখনই সেটা বর্তমান কাল বুঝাবে এবং সেটা সাধারণ বর্তমান কাল। এবার বলতেছে আমি বাড়ি যাই, একজন লোক হয়তোবা ঢাকায় থাকে, সে নিয়মিত বাড়িতে যাওয়া আসা করে, তার বন্ধুদের সাথে বলতেছে যে আমি কিন্তু বাড়ি যাই, এই আর কি। আগেও যেত, এখনো যাচ্ছে এবং ভবিষ্যতেও নিয়মিত যাবে। কিন্তু নিত্য বৃত্ত বর্তমান কালটা কেমন লক্ষ্য করুন। নিত্য মানে সব সময়, আর বৃত্ত মানে আমরা যেটা বুঝি এরকম গোল একটা রেখা বা রেখাংশ ঘুরে আসবে, এটাই হচ্ছে বৃত্ত। তো ধরুন একটা কাজ এখান থেকে শুরু হবে, আবার ঘুরে এসে আবার শুরু হবে, আবার ঘুরে এসে আবার শুরু হবে, তখনই সেটা নিত্যবৃত্ত হবে। যেমন আপনি বলতে পারেন যে সকালে সূর্য ওঠে, আচ্ছা প্রত্যেকদিন সকালে কিন্তু সূর্য উঠতেছে 24 ঘন্টা পর পর নিয়মিত বিরতি দিয়ে দিয়ে। এটা যদি ঘড়ির কাঁটা হয় বা ঘড়ি হয়, তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে আবার কাজটা সম্পাদিত হচ্ছে। এরকম যখন বোঝাবে তখন সেটাকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে থাকে অনেকে, বা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো বইয়ে যে দুটি বাক্য দেওয়া আছে, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, খুবই স্পষ্ট। আমি রোজ সকালে বেড়াতে যাই, মানে সকাল হলেই, যেহেতু 24 ঘন্টা পর পর সকাল হয় এবং সকাল হলেই আমি ঘুরতে যাই বা বেড়াতে যাই। উপরে যে বাক্যটা আছে এটা কিন্তু স্বাভাবিক, প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আর নিচে যেটা আছে এটা অভ্যাস, অভ্যাসের ফলে আমি রুটিন করে একটা কাজ প্রত্যেক দিন করি। এরপরে বিশিষ্ট কিছু প্রয়োগ দেখানো হয়েছে। বিশিষ্ট যে প্রয়োগ এগুলো আমরা আগেই বলেছি যে ব্যাকরণ দিয়ে আসলে একেবারে এক্স্যাক্টলি ব্যাখ্যা করা যায় না, বা মনে হবে একটু অন্যরকম অন্যরকম, এই জন্য এগুলোকে বিশিষ্ট হিসেবে দেখানো হয়েছে। আপনারা একটু স্টার মার্ক দিয়ে রাখবেন। স্থায়ী সত্য প্রকাশে 4 আর 3 7 হয়, আপনি যতবার সব সময় যখন খুশি 4 এবং 3 যোগ করবেন তখন কিন্তু 7 হবে। কিন্তু খেয়াল করুন এটা কি নিত্যবৃত্ত বোঝাচ্ছে যে এরকম নিয়মিত বিরতি দিয়ে দিয়ে বারবার ঘটতেছে? অনেকটা কিন্তু সেরকম না। কিন্তু আবার এটা কি চলমান বোঝাচ্ছে যে কাজটা এখনো শেষ হয়নি? এরকমও না। আবার কি পুরা ঘটিত বর্তমান বোঝাচ্ছে? সেটাও না। যেহেতু পুরা ঘটিতও না, আবার চলমানও না, তাহলে অবশ্যই এটা সাধারণ বর্তমানকালই হবে। আবার প্রথম লেকচারে আমরা বলেছিলাম যদি মাতাল থাকে ক্রিয়ার শেষে, মানে ম তল, তখন সেটা অতীত হয়, এবং যদি ব থাকে তাহলে সেটা ভবিষ্যৎ হয়। সেটাও তো নেই, তাহলে বর্তমান কাল না হয়ে অন্য কিছু হওয়ার সম্ভাবনাই নেই। এরপরে বলতেছে ঐতিহাসিক বর্তমান। তো কিছু কিছু ঘটনা আছে, ঐতিহাসিক ঘটনা, যেগুলোকে অনেক সময় বর্তমান কাল ব্যবহার করে বর্ণনা করা হয়। তো যখন বর্তমান কাল ব্যবহার করে বর্ণনা করা হবে সেটাকে ঐতিহাসিক বর্তমান বলবে। যে বাক্যটা এখানে দেওয়া আছে, বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন, এই বাক্যটি তুলে দিয়ে বলতে পারে যেটা কোন ধরনের বর্তমান বা কি অর্থ প্রকাশ করতেছে। তখন আপনাকে বলতে হবে যেটা ঐতিহাসিক বর্তমান। এই ঘটনাটা অতীতকালে ঘটেছে, আমরা জানি অতীতের ঘটনা অতীতকাল দিয়েই প্রকাশ করতে হয়, কিন্তু এখানে বর্তমান কাল ব্যবহার করে এটাকে প্রকাশ করা হচ্ছে এবং এটা নিত্যবৃত্ত বর্তমান। এরপরে কাব্যের ভণিতায়, কাব্য মানে কবিতা, ভণিতা মানে ঢং, মানে কবিরা বিভিন্ন ঢঙে ভাষাকে ব্যবহার করে থাকে। আমরা লাইন দুটো পড়তেছি, মহাভারতের কথা অমৃত সমান। অমৃত মানে কি? অমৃত এক ধরনের খাবার যেটা অত্যন্ত সুস্বাদু, বা এমন একটা খাবার যেটা খেলে মানুষ কখনোই মরবে না। তার মানে মহাভারত হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থ, এটার কথাগুলো অনেক ভালো লাগে শুনতে এবং অনেক মধুর, বা এটা শোনার ফলে অনেকের কল্যাণ হয়, এরকম বোঝাচ্ছে আর কি। কাশিরাম দাস ভনে, কাশিরাম দাস হচ্ছে এই মহাভারতের একজন কবি,
সে বর্ণনা করে, ভনে মানে বর্ণনা করা বা প্রচার করা, এরকম আর কি। শুনে পুণ্যবান মানে যারা পুণ্যবান লোক বা হচ্ছে অনেক ভালো লোক, তারা এটা শুনে থাকে। কাশিরাম দাস কিন্তু অনেক আগে মারা গিয়েছে, তো কাশিরাম দাস কিন্তু এটা বারবার বলবে না, মানে তার বলাটা স্টপ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এটাকে বর্তমানকালে ব্যবহার করা হচ্ছে কাব্যের একটা ঢং। তো এটাকে আপনি একটু স্টার মার্ক দিয়ে রাখবেন, অনেক সময় পরীক্ষার মধ্যে চলে আসে। এরপরে আছে অনিশ্চয়তা প্রকাশ, এটাকে আপনি ডাবল স্টার মার্ক দিয়ে রাখবেন। দেখুন, কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা। তো আমরা বলেছিলাম যদি ক্রিয়ার শেষে ব থাকে তাহলে অবশ্যই ভবিষ্যৎ হবে, কিন্তু এখানেই আমরা দেখতেছি একটু ব্যতিক্রম। তো এই জন্য বলতেছি এটাকে একটু নীল লাল যে কয়টা পেন্সিল লাগে আপনি একটু দাগিয়ে রাখেন। যখন অনিশ্চয়তা প্রকাশ করবে তখন ভবিষ্যৎকালও বর্তমানকালে ব্যবহার করা হয়, বা এই পুরো বাক্যটাই নিত্যবৃত্ত বর্তমানকাল বোঝাচ্ছে। এই জন্যই এই বাক্যগুলোকে বলা হচ্ছে বর্তমানকালের বিশিষ্ট প্রয়োগ, যেটাকে এক্স্যাক্টলি বর্তমানকালের মতো মাঝে মাঝে মনে হয় না। পাঁচে যেটা আছে যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমানকালের ব্যবহার করা হয়। তো এই সংজ্ঞাটা বোঝার থেকে এই বাক্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। বলতেছে যদি বৃষ্টি আসে, খেয়াল করুন এখানে কি মাতাল আছে, মতল, আবার ব আছে, নেই, তার মানে এটা অবশ্যই বর্তমান কাল। আবার এটাও বোঝাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়তেছে এখন, আবার পুরা ঘটিতও বোঝাচ্ছে না, মানে একটা সম্ভাবনা প্রকাশ করতেছে যে যদি বৃষ্টি আসে আমি বাড়ি চলে যাব, এই তো ভবিষ্যৎ প্রকাশ করতেছে। কিন্তু তারপরেও বইয়ের বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই সমগ্র বাক্যটা নিত্যবৃত্ত বর্তমান কাল। এরপরে বলতেছে সকলেই যেন সভায় হাজির থাকে। তো এখানে যেন আছে এবং ক্রিয়াটা লক্ষ্য করুন থাকে, এখানে কিন্তু ব ও নেই, আবার হচ্ছে ম ত ল কিছুই নেই, কাজে এটা অবশ্যই বর্তমান কাল এবং বর্তমান কালের মধ্যে নিত্যবৃত্ত। এরপরে বলতেছে যখন বিপদ আসে তখন এমনি করে আসে, এটাও খুবই স্পষ্ট। এরপরে আমরা দেখি সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। ওই যে বিশিষ্ট আমরা একটু আগেই বললাম যে যেটাকে আসলে এক্সাক্ট ওয়েতে ব্যাখ্যা করা যায় না বা একটু আলাদা। প্রথমে বলতেছে অনুমতি প্রার্থনায়, এখন তবে আসি। অনুমতি যখন নেওয়া হচ্ছে তখন এটাকে বর্তমান কাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বা এইভাবে প্রকাশ করা হচ্ছে। আপনি ক্রিয়াটা লক্ষ্য করুন, আসি। এরপরে বলছে প্রাচীন লেখকদের উদ্ধৃতি দিতে অতীত কালের অর্থে। বলতেছে চণ্ডীদাস বলেন, চণ্ডীদাস একজন কবি। এরপরের যে বাক্যটা আছে আমি দেখেছি বাচ্চাটি রোজ কাঁদে, এটা কিন্তু অন্য বাক্যগুলো থেকে একটু আলাদা মনে হচ্ছে, তার মানে বাচ্চার এটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে কাঁদাটা। এখন এইটাকে দেখে মনে হচ্ছে আমি দেখেছি, এটাকে কিন্তু পুরা ঘটিত মনে হচ্ছে। আপনি যদি পুরো বাক্যটা লক্ষ্য করেন বা একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এটা সাধারণ বর্তমান কাল। এরপরে 4 নম্বরে যেটা আছে এটা খুবই স্পেশাল, এটা পরীক্ষাতে অনেকবার এসেছে। তিনি গতকাল হাটে যাননি। খেয়াল করুন আমরা ইংরেজিতে যখন ইয়েস্টারডে ব্যবহার করি তখন সেটা কিন্তু অবশ্যই অতীতকাল হয়, কিন্তু এইখানে এটা ব্যতিক্রম। আমি দেখেছি অনেককেই প্রশ্ন করেছি, এই প্রশ্নটা একেবারে বেশিরভাগই ভুল করে থাকে। আমরা ষষ্ঠ পরিচ্ছেদে আপনাদেরকে নিয়ে গিয়েছি, এখানে একটা ছোট টেবিল আছে ধাতু বিভক্তির রূপ এবং বর্তমান কাল। এটা আপনি শুধু দেখবেন, মুখস্থ করার দরকার নাই। যেমন কর, এটা হচ্ছে একটা ধাতু, এটা দিয়ে আমরা করতে পারি করলো, করেছিল, করে, কিন্তু আমরা সবগুলো বর্তমান কালে ব্যবহার করব। আপনি জাস্ট শুধু মেলাবেন। যেমন সাধারণ আপনি যদি বলেন সে করে, দেখুন চলিত রূপটা নেবেন, সাধু রূপটা নেওয়ার দরকার নেই। কর এর সাথে কিন্তু এ আসতেছে। আবার যদি সম্ভ্রান্ত এটাতে ইউজ করেন তখন বলবেন করেন, শেষে কিন্তু এন আসতেছে। তুমি করো, তুই করিস। আর যদি আমি এর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আমি করি, শেষে কিন্তু ই আসতেছে। তো এইভাবে যেটা ঘটমান বর্তমান আছে এখানেও যদি এভাবে প্রয়োগ করে দেখেন, সে করছে, তার মানে চলমান আছে, বা চয় ছয় একার দিয়েও হয়। আবার সম্ভ্রান্ত হলে করছেন। ঠিক একইভাবে যখন আমি এর ক্ষেত্রে প্রয়োগ করবেন আমি করছি। আশা করি
এই কয়েকটা আপনি প্রয়োগ করতে পারবেন। জাস্ট 2 থেকে 3টা ক্রিয়া এইভাবে নিয়ে আপনি ছকে ফেলে প্র্যাকটিস করেন। তাহলে আশা করি আর কখনোই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আমরা এগুলো নিয়েও কথা বলবো ধীরে, ধীরে। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর মন্তব্য করে আপনার ভালো লাগা মন্দ লাগা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।